গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানটা সেরে নিয়েছি। কারণ স্নান করতে আজকে দেরি করিনি, এই কারণেই আজ হচ্ছে মঙ্গলবার, প্রথমেই বলে দিই। আর মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো আগে আমি জ্যৈষ্ঠ মাসে প্রথম শেষ এমনকি সমস্ত মঙ্গলবারগুলোই করতাম। এখন সবগুলো করতে পারি না, এখন ওই দুটোও করি, প্রথমটা আর শেষটা। তো আজকে যেহেতু শেষ মঙ্গলবার, তাই আমারও মঙ্গলবার ছিল, মানে জয় মঙ্গলবার। তো সেই হিসেবে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বিছানা মানে ঝাড়া সেরকম হয়নি, ওই ছোটোখাটো জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো তুলে দিয়েছি আর জল ধরে নিয়ে তারপর আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে নিয়ে তারপর দেখলাম যে পুজো করে নিই, আর পুজো করে নেওয়ার পর তারপর আমি বিছানাটা গুছিয়ে নেব। কারণ বিছানা গোছাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, বিছানা যখনই গোছাতে যাবো তখনই মনে হবে এই জায়গাটা একটু পরিষ্কার করি, ওই জায়গাটা পরিষ্কার করি, এরকম দেরি হবে। আর সেই সব দেরি হতে গেলেই আমার আমার বিনি সোনা উঠে পড়বে। তো সেই জন্য ভাবলাম যে আগে আমি স্নান টান করে নিই। আর ওর আরও একটা স্বভাব আছে জানো তো, মানে আমার বিনির একটা স্বভাব কি, যে আমি যদি দেখে যে আমি স্নান করতে ঢুকেছি, তো তখনই ও কিন্তু আমার সঙ্গে স্নানে ঢুকে পড়বে। সেই জন্য চেষ্টা করি যে ও যখন ঘুমায় তখন স্নানটা করে নিতে। মানে আমি যদি সকাল 9টার সময় তো স্নান করতে ঢুকি, ওকে তখনই স্নান করাতে হবে, এই হয়ে গেছে ওর অভ্যাসের মতো একটা। যাই হোক, সেই জন্যই আমি একটু দেরি করে ওকে তুললাম, আর বিছানাটাও গোছানো দেরি করলাম। আর তার ফলে ও ঘুম থেকে উঠলো একটু দেরিতে। আর ওইদিকে বিছানা গুছিয়ে নিয়ে চলে আসার পর আমি চলে এসেছি এখন রান্না বান্না করে নিতে। আর প্রথমেই আমি আলুটা একটু সিটি দিতে বসালাম। আগে জানো তো আলু সিটি দিয়ে রান্না করতাম না, মানে আগে আমাদের চন্দ্রমুখী আলু নিয়ে আসতো, তো সেটাতে সিদ্ধ হয়ে যেত। এখন তো বেশিরভাগ সময় এই জ্যোতি আলুটাই নিয়ে আসে, তো এই আলুটা সেদ্ধ করতে একটু সময় লাগে বলে আমি ওই একবারেতে হয়তো একটু বড় যে আলুগুলো থাকে সেগুলো একটু সিটি দিয়ে রান্না করি। আর অন্য সময় না করলেও এই সময়টা করছি, কারণ প্রচণ্ড গরম চলছে, তো সেই কারণে মনে হচ্ছে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো। আর এই রান্নার প্রতি বেশি সময় আমি আর দিতে পারছি না, একদম বিরক্ত লাগছে। তাই যত শর্টেই রান্না করা যায় সেটাতেই মনে হয় ভালো। তো এখানে এই যে মশলা কষিয়ে নিয়েছি, আর ঘুগনিটা কলাইটা আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো কালকে রাত্রেই কলাইটা ভিজিয়ে রেখেছিলাম, ইন্দুকে টিফিনে ঘুগনি করে দেব সেই জন্য। মানে ও বলেছিল মা রুটি আর ঘুগনি দেবে আমাকে, আমি নিয়ে যাব। কিন্তু এত প্রচণ্ড রোদ গরম না, ওকে আজকে স্কুল পাঠাইনি, আর সেই জন্য ঘুগনিটা সকালে করাও হয়নি, তো একটু বেলাতেই করলাম। এরপর হচ্ছে সবাই মিলে মুড়ি খাওয়া দাওয়া চলবে, আর আমার যেহেতু মঙ্গলবার আমিও খাবো, সেই জন্য নিরামিষই করলাম। তো এরপর আরও সমস্ত রান্না বান্নাগুলো সব করে নেব। এখন মোটামুটি ঘুগনিটা হয়ে গেছে। তো মুড়ি খাওয়ার পর আমি চলে এসেছি বাকি যে রান্নাটুকু করব সেইটুকুই করার জন্য। আর আজকে জানো তো নিরামিষ রান্না করব। যেহেতু আমি তো ভাত খাবো না, আমার তো আজকে চিড়ে খাওয়ার, চিড়ের সঙ্গে আমি অল্প একটুখানি মুড়ি খাই। এবার যদি সেটা নিরামিষ তরকারি হয় তো সেই তরকারি দিয়ে আমার মুড়ি খাওয়া হয়ে যায়। আর এমনিতেও তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের দাদা আমাকে আজকে 3টে ফুলকপি এনে দিয়েছিল, তো সেখান থেকে 2টো কাটলাম, আর কেটে সেইগুলোই রান্না করে নেব। ফুলকপি আলুর তরকারি করব, তো তার জন্য এখনকার ফুলকপি তো খুব একটা ভালো না, মানে টেস্ট খুব একটা ভালো না, তাই একটু বেশ ভালো করে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর তারপর রান্নাটা করব। আর আলুটা তো আগে থেকে সিটি দিয়ে রেখেছিলাম, তো মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়ে তারপর ফুলকপিটাও দিয়ে একটুখানি কষিয়ে নেব। যেহেতু ফুলকপিটা ওই যে এখনকার গরমকালে ফুলকপি, তো সেই জন্য আমি কি করি, একটু মশলা দিয়ে কষিয়ে নিলে তো সেটা বেশ ভালো লাগে। আর মশলা বলতে ওই একটু আদা,
আদা বাটা আর একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু অল্প ধনে গুঁড়ো দিই, তো যার ফলে টেস্টটা ভালো লাগে। আর সঙ্গে এটা নামানোর আগে ওই যে আমার সিক্রেট মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিই, তো সেটার জন্য কিন্তু যে কোনো নিরামিষ তরকারি খেতে কিন্তু অপূর্ব লাগে। চলো এখন রান্নাগুলো ঝটপট করে নিই। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আমি আরও একটা জিনিস আজকে শেয়ার করব। তো যদিও সেটা খুব একটা হয়নি, তো যতটুকু হয়েছে সেটুকুই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আশা করছি সেটাও তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, ফুলকপির তরকারি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার জানো তো ফুলকপি কিন্তু খেতে খুব ভালো লাগে। শীতকালে আমি তো ফুলকপি বেশিরভাগ সময় খাই। আর সেই ফুলকপির তরকারি বলো বা ঝোল, মাছের ঝোল, শুধু ফুলকপির ঝোল ধনে পাতা দিয়ে একটু ঝোল খেতে না খুব ভালো লাগে। আর তার সঙ্গে ফুলকপির ঝালটা খেতেও বেশ ভালো লাগে, আর সঙ্গে পোস্ত, মানে ফুলকপি দিয়ে অনেক রকম রান্না করা যায় আর খেতেও বেশ ভালো লাগে। আমি তো খুব ভালোবাসি ফুলকপি খেতে। বাঁধাকপিটা আমি খেতেও পারি না, আর আমি রান্না করতেও খুব একটা পারি না। যতবারই আমাদের বাড়িতে বাঁধাকপি আসে ততবারই আমি রান্না করতে গিয়ে হয় পুড়িয়ে ফেলি, আর নয়তো বাজে একটা রান্না হয়। তো সেই ভয়তেই তোমাদের দাদা বলেছে যে বাঁধাকপি আর আনবো না, আর আনলেও আমি নিজে রান্না করব। কেন জানি না বাঁধাকপিটা আমি একদম রান্না করতে পারি না। হয়তো একটু কাঁচা কাঁচা থেকে যায়, আবার কোনো কোনো সময় একটু মানে পোড়া পোড়া হয়ে যায়, এই রকম ধরনের হয় জানো তো। আমার নিজেরও খুব বাজে লাগে যে বাঁধাকপিটা ও কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। তো এত ভালোবাসে খেতে, সেই জিনিসটা আমি ওকে রান্না করে খাওয়াতে পারি না। এটা মন খারাপ লাগে, কিন্তু কি করব কেন জানি না, ওই তরকারিটা আমি একদমই মানে সুন্দরভাবে করতে পারি না। আর সমস্ত রান্নাই মোটামুটি চেষ্টা করি করার, কিন্তু ওই তরকারিটা হয়ে ওঠে না। একটা সাধারণ রান্না সেটাও কিন্তু আমি করতে পারি না। এটাই আমার দোষ নাকি জানি না, কিন্তু আমার ভুল এটাই। আর এই যে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে। আর ফুলকপির তরকারিতে আমি দিয়ে দিলাম একটুখানি সেই সিক্রেট মশলাটা। তো আজকে তোমাদেরকে আমি বলি যে সিক্রেট মশলাটা কি। তোমাদেরকে আগে কোনো দিন বলেছিলাম নাকি জানি না, যদিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। এই সিক্রেট মশলাটা হচ্ছে ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, আর সঙ্গে হচ্ছে গোটা ধনে, গোটা জিরে, আর শুকনো লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে, শুকনো লঙ্কা অনেক দিতে হবে না, আমি একটা দিয়েছি যদি খুব ঝাল হয়ে যায় সেই জন্য। তো অল্প অল্প এগুলো সমপরিমাণ দিয়ে আমি ভাজা করে নিই, মানে একটু কাঠখোলায় নেড়ে নিয়ে তারপর সেটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে গুঁড়িয়ে নিও। তো তাহলেই হয়ে যাবে এই সিক্রেট মশলাটা। যে কোনো নিরামিষ তরকারিতে এই মশলাটা দিয়ে না তার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। আর আজকে কী রান্না করেছিলাম জানো তো? শুধু তো ফুলকপিটাই দেখানো হলো। আজকে রান্না করেছিলাম ডাল, ফুলকপি আলুর তরকারি, আর অল্প একটুখানি আলু পোস্ত। তো আলু পোস্ত তো আমি খাবো না, আর আমার বিনি ইন্দু সেরকমভাবে খেতে পছন্দ করে না আলু পোস্ত, তো সেই জন্য অল্প একটু করেছিলাম। তো তারপর এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসের এই যে ওপরের তাক, এইখানটা জানালার এই নিচেটা, এখানটাতে তো তেল ছিটে ছিটে লাগে, সেই জন্য এখানটা একটুখানি প্রত্যেক দিন রান্না শেষে আমি গ্যাস পরিষ্কার করার সময় এখানটা মুছে নিই, যার ফলে বেশ পরিষ্কারই থাকে। তো এরপর হচ্ছে রান্নাবান্না সব কিছু শেষে আমি এখানে ভাতটা দেখো বসিয়ে দিয়েছি। গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর ভাতটা বসিয়েছি। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে কড়াইয়ের যে কালো এই যে দাগগুলো, এই দাগগুলো তোলার সহজ একটা উপায়। যদিও আমারটা না আজকে খুব একটা সুন্দর ওঠেনি, আমি আর একটা দিন তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, কিন্তু তোমরা অনেকেই বাড়িতে চেষ্টা করতে পারো। তো আমি মানে গ্যারেন্টি দিয়ে বলবো না, কিন্তু যতটা সম্ভব কিন্তু অনেকটা পরিষ্কার হয় এটাতে। তো প্রথমেই কড়াইটা একদম শুকনো অবস্থায় ওই ডিটারজেন্টের গুঁড়ো আর তার সঙ্গে যে সোডাটা আমরা খাই, মানে যেটা ওই খাবার সোডা যেটা বলা হয়, তো সেই সোডাটা ভালো করে
মানে সমপরিমাণ নিয়ে সেটাতে ভালো করে কড়াইটায় অল্প একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। আর তারপর কি করতে হবে বলো তো, এই কড়াইটা না গ্যাসে বসিয়ে দিতে হবে। তো গ্যাসে বসিয়ে হালকা মানে গ্যাসেতে একদম জলটা যাতে শুকিয়ে যায়, কড়াইয়ের জলটা পুরো শুকনো হয়ে যায়, কড়াইটা যেন শুকিয়ে যায়। আর সেটাই লক্ষ্য রাখবে, মানে যেন পুড়ে না যায় কিন্তু জলটা যেন একদম টেনে নেয়। তো তারপর হচ্ছে কড়াইটা এটা একটা ওই স্কচ ব্রাইট না, মানে ওই তারের জালিটা দিয়ে ভালো করে রগড়ে রগড়ে পরিষ্কার করলে দেখবে কালো দাগগুলো একদম উঠে যায়। যদিও আজকে কিন্তু আমার খুব একটা কড়াইটা পরিষ্কার হয়নি, আসলে আমার ওই যে কালো যে মানে কালো যে তারের জালিটা না, ওই জালিটা একদম নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই কড়াইটা খুব একটা ঠিকঠাক ওঠেনি। তো আর একটা দিন আমি পরিষ্কার করে নেব, তো সেদিন তোমাদেরকে অবশ্যই আবারও দেখাবো যে কতটা উঠেছে। আর এই জিনিসটা জানো তো, এই যে কড়াইটা দেখো শুকিয়ে গেছে একদম, এটা কিন্তু এই গরম থাকা অবস্থাতেই এই জালিটা দিয়ে পরিষ্কার করতে হবে, যার ফলে কিন্তু বেশ উঠে যাবে। গরম থাকা অবস্থাতে করলে এই যে কালো কালো দাগগুলো অনেকটা উঠে যায়। আমার অনেকটাই পরিষ্কার হয়েছিল, কিন্তু ওই যে জালিটা একদম ছোট ছিল বলে আমি ঠিকঠাক করে মানে ঘষতে পারছিলাম না কড়াইটা, আর তার ফলেই খুব একটা মানে একদম যে পুরো কালিটা উঠে যায় সেই কালিটা উঠে যায়নি। আমি আবারও বলছি, আবারও একটা দিন আমি পরিষ্কার করব, সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি এই জিনিসটা সত্যি কথা বলতে যে আমি এই জিনিসটা একজনকার দেখিয়ে তারপর শিখেছি। আমার নিজের ব্যক্তিগত মতামত এটা নয় যে আমি নিজে বলে দেবো যে আমি এটা নিজে শিখেছি, সেটা কখনোই নয়। আমি এটা একজনকার দেখেছি, সেটা দেখেই শিখেছি। আর আমি ভাবলাম আমি যখন শিখেছি তখন তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদেরও কোনো উপকারে আসতে পারে। তো এই যে দেখো আমি খুব ভালো মতো মেজে নিয়েছি কড়াইটা। আর কড়াইটা মেজে নেওয়ার পর এরপর হচ্ছে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেকটা পরিষ্কার হয়েছিল, কিন্তু আরও একটুখানি ভালো পরিষ্কার হলে, মানে আর একটু পরিষ্কার হলে বেশ ভালো লাগতো। এই যে দেখো, আর আমার এই কড়াইটা কালো দাগটা না, এটা কোনো তরকারির দাগ নয় জানো তো। আমি মানে কোনো কিছু ভাপা করার জন্য যখন এতে জল দিয়ে ভাপা করেছিলাম একবার না দুবার করেছিলাম, তো তার ফলে এই কালো কালো দাগটা হয়ে গেছিলো। আর তারপর আমার কাজের মাসি কড়াইটা পরিষ্কার করে, কিন্তু ও না ভালো করতে পারে না, সেই জন্য দাগটা থেকেও যায়। দেখো কতটা পরিষ্কারটা হয়েছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে আমি রান্নাঘর থেকে চলে যাব, ভাতটা হয়ে এলে একবার ফ্যানটা ঝরিয়ে দেব। তো চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করো আর পাশে থেকো। যদি নতুন কেউ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।